টেস্ট ক্রিকেটের যদি সব থেকে আলোচিত বা মোস্ট প্রেস্টিজিয়াস সিরিজ যদি বলি তাহলে অ্যাশেজের কথা ফার্স্টে আসবে। বাট এখনকার সময়ে এসে কিন্তু খানিকটা রং বদলে গিয়েছে, খানিকটা অ্যাশেজের বাইরে থেকে সে স্পটলাইটটা কেড়ে নিয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, যাদের ভেতরে কিন্তু বর্ডার গাভাস্কার সিরিজ যেটা চলছে, যেটা শুরু হয়েছিল 1996-7 সিজন থেকে এখন 2024-5 সিজনে এসে যেই সিরিজটা হতে যাচ্ছে নভেম্বর 22 থেকে যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পার্থে, সেইটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দুজনের ক্ষেত্রেই, বাট টু সাম এক্সটেন্ট ইন্ডিয়ার কাছে এই সিরিজটা বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়াকে যদি কনভিনসিংলি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হয় তাহলে ইন্ডিয়াকে এখানে পারফর্ম করতেই হবে। জাস্ট একটা দুইটা সিরিজ আগেই কিন্তু ইন্ডিয়া ওয়াজ মোস্ট ফেভারিট, সেখান থেকে হঠাৎ করেই কিছুটা হোঁচট খায় ইন্ডিয়া যখন নাকি নিউজিল্যান্ডের সাথে সিরিজটাতে তারা হোয়াইট ওয়াশড হয়, এবং এরপরে ইন্ডিয়া সব থেকে টাফ চ্যালেঞ্জের জায়গাটা হয়ে এসেছে এই বর্ডার গাভাস্কার সিরিজ, যেখানে নাকি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে এখন খেলতে হবে, এবং এইখানে ইন্ডিয়া কিরকম পারফর্ম করতে পারে সেটা নিয়ে বেসিক্যালি আজকের এই ভিডিওটা। এবং পার্থে যে ফার্স্ট টেস্টটা শুরু হতে যাচ্ছে সেখানে দুইটা দলের প্লেইং 11 কিরকম হতে পারে সেটার একটা প্রেডিকশন আমরা করব, এবং এই সিরিজটাতে ইন্ডিয়া আসলে কিরকম পারফর্ম করবে নাকি অস্ট্রেলিয়া তাদের ডোমিনেন্সটা ধরে রাখবে সেটা নিয়ে আসলে এই আলোচনাটা। আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি যদি চিন্তা করে দেখি তাহলে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার টোটাল টেস্ট ম্যাচ খেলা হয়েছে 160টা, যেখানে ইন্ডিয়া জিতেছে 32টা টেস্টে, অস্ট্রেলিয়া জিতেছে 45টা টেস্টে, এবং 29টা টেস্ট কিন্তু ড্র হয়েছে। বাট যদি সেখান থেকে বেরিয়ে এসে বর্ডার গাভাস্কার সিরিজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখনকার পর্যন্ত যদি এই স্পেসিফিক সিরিজটাতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার রেকর্ডটা দেখি তাহলে কিন্তু সমানে সমানে বলাই যায়, কারণ বর্ডার গাভাস্কার সিরিজে 56টা টেস্ট ম্যাচ খেলা হয়েছে, যেখানে ইন্ডিয়া জিতেছে 24টা টেস্ট আর অস্ট্রেলিয়া জিতেছে 20টা টেস্টে, 12টা টেস্ট ড্র হয়েছে। সো এবারের এই পার্থে ফার্স্ট টেস্টটা শুরু হওয়ার আগে ইন্ডিয়ার জন্য কিছুটা দুঃসংবাদ হলো তাদের রেগুলার ক্যাপ্টেন এবং একটা এক্সফ্যাক্ট রোহিত শর্মা, তিনি আসলে এই টেস্টে অ্যাভেলেবেল না। সো রোহিত শর্মা খেলছেন না, এটা একটা সেটব্যাক বলতেই পারি, কারণ রোহিত শর্মা যদিও কিনা অতটা ভালো ফর্মে নেই, তারপরে রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা এক্স ফ্যাক্টর। এবং তার সাথে যদি দেখি ইন্ডিয়ার মেইন পেস বোলার জসপ্রীত বুমরার পার্টনার হিসেবে মোহাম্মদ শামিকে গত কয়েক বছরে কিন্তু ডিস্ট্রাকটিভ বা ডেভাস্টেটিং ফর্মে কিন্তু মোহাম্মদ শামিকে দেখা যেত স্টার্ট করতে আর একটা এন্ড থেকে, সেখানে কিন্তু মোহাম্মদ শামিও নেই। সো এইখানে এই দুইটা কি প্লেয়ারের অ্যাবসেন্স সাথে বিরাট কোহলির আউট অফ ফর্মে থাকাটা, এরপরও যেহেতু এই সিরিজে বিরাট কোহলি রয়েছেন এবং এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে বা অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির কিন্তু ইনসেইন রেকর্ড রয়েছে। সো রেকর্ড বিরাটের পক্ষে কথা বলছে, এবং আমার কাছেও মনে হয় যে বিরাট এতটা দিন ধরে একটা চ্যাম্পিয়ন ব্যাটার এতদিন ধরে আউট অফ ফর্মে তিনি থাকবেন না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি ফর হিম, বা বিরাটও কিন্তু বিগ স্টেজে গিয়ে পারফর্ম করতে পারবে। সো আমার কাছে মনে হয় যে বিরাট এই সিরিজেই কামব্যাক করবেন। সো সেখানে ইন্ডিয়া আসলে কোন স্ট্র্যাটেজিতে যাবে তার আগে যদি আমরা পার্থের ওয়াকা স্টেডিয়াম এবং অপটাস স্টেডিয়ামে যে 5টা টেস্ট খেলা হয়েছে সেখানে যদি একটু আমরা রেকর্ডটা দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়া মাত্র একটা টেস্ট জিতেছে পার্থে, আর অস্ট্রেলিয়া চারটা টেস্ট জিতেছে পার্থে। লাস্ট যে টেস্টটা হয়েছিল অপটাস স্টেডিয়ামে 2018 সালে, সেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে 146 রানে হারিয়েছিল। ফাস্ট বোলারদের যদি ড্রিম উইকেট একটা দুটা থেকে থাকে তার ভেতরে টপ করবে আই থিঙ্ক সো পার্থ। সো সেখানে অস্ট্রেলিয়া তাদের পেস ডোমিনেন্স দিয়ে বা টু বি ভেরি স্পেসিফিক চারবার কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে। সো সেখানে এইবারে কেমন হতে পারে যদি আমরা প্লেইং 11টা একটু প্রেডিক্ট করি, তারপরে আমরা আসতে পারি যে আসলে কোন টিমের কতটুকু প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে এই পার্থে বেটার পারফর্ম করার। ইন্ডিয়ার যদি প্লেইং 11টা প্রেডিক্ট করি বা যতটা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11টা ঠিক এরকমই হতে পারে। সেখানে ইয়াশাসবি জয়সওয়াল সুপারলেটিভ ফর্মে তিনি রয়েছেন। সো ইয়াশাসবি জয়সওয়াল যে ওপেনিং করবেন সেটা ফর শিওর। এখানে ইন্ডিয়া কিন্তু খানিকটা গ্যাম্বল করেছে। কেএল রাহুল তিনি কিন্তু রিসেন্টলি মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে খেলছিলেন, তাকে প্রমোট করে ওপেনিংয়ে খেলানো হচ্ছে, এবং রোহিত শর্মার অ্যাবসেন্সে কেএল রাহুল কেমন করতে পারেন সেটা কিন্তু একটা কোয়েশ্চেন থাকবে, কারণ রিসেন্ট পাস্টেও কিন্তু আসলে কেএল রাহুলের ওইরকম কোনো ভালো পারফরমেন্স দেখা যায় নাই। নাম্বার থ্রিতে কিন্তু এখানেও আরেকটা চেঞ্জ ইন্ডিয়া করেছে একটা ট্যুর ম্যাচে, যখন নাকি দেবদূত পাডিক্কাল খুব ভালো খেলেছেন, খুবই ভালো পারফর্ম করেছিলেন। সো এখানে ওই স্টেবিলিটিটা আনার জন্য দেবদূত পাডিক্কালকে সাডেনলি স্কোয়াডে ইনক্লুডেড করানো হয়, এবং এই দেবদূত পাডিক্কালকে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ডেবু করানো হচ্ছে। নাম্বার 4-এ নান আদার দেন বিরাট কোহলি। আমার কাছে মনে হয় বিরাট কোহলি উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা কি প্লেয়ার এই সিরিজ ইন্ডিয়ার পক্ষে। নাম্বার 5-এ ঋষভ পান্ট। নাম্বার 6টা কিন্তু একটু সিলেক্ট করাটা ক্রুশিয়াল হয়ে যাবে যে সরফরাজ খান, যেটি কিনা লাস্ট কয়েকটা টেস্ট খেলছিলেন, নাকি ধ্রুব জুরেল। আমার কাছে মনে হয় যে সরফরাজ খানের পক্ষে ভোটটা কম থাকবে, কারণ সরফরাজ খান রিসেন্টলি টেস্টে একটা 150 করার পরে বাকি ইনিংসগুলোতে সরফরাজ খান একেবারেই রান করতে পারেনি। সো সেখান থেকে
ধ্রুব জুরেল যেহেতু আপনার অস্ট্রেলিয়ার ট্যুর ম্যাচে খুবই ভালো পারফর্ম করেছে, আমার কাছে মনে হয় ধ্রুব জুরেলের পক্ষে ভোটটা থাকবে বেশি, এবং নাম্বার 6-এ ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনাই সব থেকে বেশি। সো এখানে নাম্বার 7, এখানে আরেকটা চমক হয়ে আসছে, নীতিশ কুমার রেড্ডি, তাকে টেস্ট ডেবু করানো হচ্ছে। এখন এইখানে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, প্লাস তিনি কিন্তু প্রপার ব্যাটসম্যান, এবং তার পেসও কিন্তু প্রায় 140 টাচ করে, 140-42 থাকে। সো নীতিশ কুমার রেড্ডি এইটাও কিন্তু একটা ভালো অপশন ইন্ডিয়ার হাতে। যেহেতু ওয়াকাতে খেলা হচ্ছে, ফাস্ট বোলারদের একটা আধিপত্য এখানে থাকবে, আমার কাছে মনে হয় যে নীতিশ কুমার রেড্ডি ক্যান বি আ গুড অপশন। নাম্বার 8, এখানে আরেকটা ডিলেমা রয়েছে, রবিচন্দ্রন অশ্বিন নাকি রবীন্দ্র জাদেজা। দেখেন, আমার কাছে অলওয়েজ মনে হয় রবীন্দ্র জাদেজা ইজ এ ভেরি গুড অলরাউন্ডার, ইজ এ ভেরি গুড স্পিনার অলসো, বাট আসলে আপনি যদি ওই জায়গাটা একটু চিন্তা করেন যে ক্রুশিয়াল ম্যাচ যেখানে নাকি আপনাকে ইউ হ্যাভ টু টেক 20 উইকেটস, আপনি একটা চ্যাম্পিয়ন স্পিনারকে আপনাকে খেলাতেই হবে। সো আমার ভোট থাকবে রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে, যদি কিনা ইন্ডিয়া মনে করে তাদের ব্যাটিংটাকে আরেকটু স্ট্রেচ আউট করতে চায় বা আরেকটু এক্সটেন্ড করতে চায়, তাহলে হয়তো বা রবীন্দ্র জাদেজা। বাট আমার কাছে মনে হয় নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিন উইল বি দ্য বেস্ট অপশন ফর ইন্ডিয়া। এরপর 3টা পেসার থাকবে, অবভিয়াসলি ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ, নাম্বার 10-এ থাকবে মোহাম্মদ সিরাজ, নাম্বার 11-এ কি আকাশদীপ সিংকে খেলানো হবে নাকি প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো হবে? আকাশদীপ সিংয়ের সুইং রয়েছে, তিনি উইকেট টেকিং বলার, এবং প্রসিদ্ধ কৃষ্ণার কিন্তু পেস রয়েছে। দুজনের ভিতরে আসলে পিক করতে গেলে কাকে পিক করা হবে, আসলে এখানে একটু কনফিউজিং হলেও আমার ভোটটা থাকবে প্রসিদ্ধ কৃষ্ণার পক্ষে। যদি অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনটা আমরা একটু প্রেডিক্ট করতে চেষ্টা করি, তাহলে অস্ট্রেলিয়া আসলে কোন স্ট্র্যাটেজিতে আগাবে, এখানে অস্ট্রেলিয়া যেটা নাকি ডিক্লেয়ার করে দিয়েছে তাদের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, সেখানে কিন্তু একটা চমক হয়ে আসছে একদম টপ অর্ডারে বা ওপেনিংয়ে। উসমান খোয়াজার ওপেনিং পার্টনার হিসেবে যিনি নাকি এই পার্থ টেস্টে ইন্ডিয়ার সাথে ডেবু করতে যাচ্ছেন, তিনি হচ্ছেন নেইথান ম্যাকসুইনি অ্যাবসার্ড রকম ভালো ফর্মে রয়েছেন এইবারের এই শেফিল্ড শিল্ডে, তিনি 107 এভারেজে ব্যাট করছেন। তো নেইথান ম্যাকসুইনিকে ডেবু করানো হচ্ছে। নাম্বার 3-তে অস্ট্রেলিয়ার অ্যাজ ইউজুয়াল থাকবেন মার্নাস লাবুশেন, নাম্বার 4-এ থাকবেন স্টিভেন স্মিথ, নাম্বার 5-এ ট্রাভিস হেড, নাম্বার 6-এ থাকবেন মিচেল মার্শ। যেহেতু ক্যামেরন গ্রিন নেই ইনজুরির কারণে, ক্যামেরন গ্রিনের অ্যাবসেন্সটা ফিল আপ করার জন্য মিচেল মার্শের থেকে বেস্ট পসিবল অল্টারনেটিভ কিন্তু আর কেউ হতে পারে না। যেহেতু ওয়াকাতে খেলা, একটা পেসারেরও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া মিচেল মার্শের কাছ থেকে পাবে, এবং একটা সলিড ব্যাটারও কিন্তু মিচেল মার্শের ভেতর থেকে অস্ট্রেলিয়া পাবে। সো এইটা কিন্তু অস্ট্রেলিয়ার খুবই বড় অ্যাডভান্টেজ। দেখেন, ইন্ডিয়ার নীতিশ কুমার রেড্ডির সাথে অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্সড মিচেল মার্শ, এখানে কিন্তু একটা খুব ভালো ফাইট হবে। নাম্বার 7-এ যদি বলি, নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার কিপার হিসেবে অ্যালেক্স কেয়ারি, নাম্বার 8-এ অস্ট্রেলিয়ার অনলি স্পিনার বাট চ্যাম্পিয়ন স্পিনার নেথান লায়ন, এবং এরপরে যে 3জন থাকতেন সেটা অস্ট্রেলিয়ার পেস ট্রায়ো বা ডেডলি ট্রায়ো যদি বলি, জশ হেজেলউড, তারপর ক্যাপ্টেন প্যাট কামিংস, এবং ফাইনালি মিচেল স্টার্ক। নেথান লায়ন কিন্তু টাইম অ্যান্ড এগেইন প্রুভ করে এসেছেন তিনি অস্ট্রেলিয়ার কেন এখনকার সময় চ্যাম্পিয়ন বলার। আর 3জন পেসার যে কোনো সিচুয়েশনে, যে কোনো উইকেটে, এই 3জন পেসার স্পেশালি অনেক বেশি কার্যকর যে কোনো অপোনেন্টের এগেনস্টে। সো যদি প্লেয়ার বাই প্লেয়ার কম্পারিজনে যাই, তাহলে এক্সপিরিয়েন্স বা ফর্ম অনুযায়ী অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকবে। আর যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, তাহলে অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে। কিন্তু আসলে খেলার আগে আমরা স্ট্যাটস নিয়ে কথা বলতে পারি, কিন্তু খেলার মাঠে গেলে যেই দলটা বেটার পারফর্ম করে সেই দলটাই জিতে। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া এখানে খুবই হাংরি থাকবে, যেহেতু তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা এনশিওর করতে হবে। যেহেতু তারা নিউজিল্যান্ডের সাথে যে হেরেছিল সেইটাকে রিডিম করার জন্য অস্ট্রেলিয়ার এই সিরিজটা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এখানে দুইটা দলই সমানে সমান খেলবে। আমার কাছে মনে হয় যে এই সিরিজটা হতে যাচ্ছে এই বছরেরই সেরা টেস্ট সিরিজ। আমি সিরিজের প্রেডিকশন করবো না, যেহেতু ফার্স্ট টেস্টটা খেলা হচ্ছে, যেহেতু টেস্টটা ওয়াকাতে খেলা হচ্ছে, শুধুমাত্র ফার্স্ট টেস্টের জন্য আমি অস্ট্রেলিয়াকে ফেভারিট বলবো। আর আমার এক্সপেকটেশন থাকবে টেস্টটা 5th ডের ফাইনাল সেশন পর্যন্ত খেলা হোক, খুবই হাড্ডাহাড্ডি একটা কম্পিটিটিভ ফাইট হোক, এবং সেখান থেকে একজন উইনার বেরিয়ে আসুক। সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা যারা আমাকে নতুন দেখছেন, যারা এই চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ ইটস আ কাইন্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।